সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম উপসর্গ নিয়ে। তোমরা জেনেছিলে উপসর্গ তিন প্রকার: বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। আমরা বাংলা উপসর্গ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব সংস্কৃত উপসর্গ নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, দেখো, সংস্কৃত উপসর্গ অর্থাৎ তৎসম উপসর্গ। এই তৎসম উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় 20টি: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উঠ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এই উপসর্গগুলো কিন্তু তোমাদের বারবার পরে আয়ত্তে আনতে হবে। তোমরা একটু খেয়াল করে দেখো, গত ক্লাসে আমরা যে বাংলা উপসর্গ পড়েছিলাম এবং আজকে যে তৎসম উপসর্গ তোমরা দেখলে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই 4টি উপসর্গ কিন্তু তৎসম শব্দেও পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এই যে তৎসম উপসর্গ আ, বাংলা উপসর্গ আ বা সু, বি, নি এই 4টি উপসর্গ যদি দুই ক্ষেত্রে দেখা যায়, তাহলে তোমরা এগুলো কিভাবে চিনবে যে এটা বাংলা উপসর্গ, এটা তৎসম উপসর্গ? আসলে বাংলা উপসর্গ বসে বাংলা শব্দের আগে, আর সংস্কৃত উপসর্গ বসে বা তৎসম উপসর্গ বসে তৎসম শব্দের আগে। বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ ব্যবহার হয়, সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন সাধন করে। আসলে বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই 4টি উপসর্গ তৎসম শব্দে পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য হলো এই যে শব্দটির আগে এই উপসর্গ যুক্ত হবে, অর্থাৎ আ, সু, বি, নি এই 4টি উপসর্গ যে শব্দের আগে, অর্থাৎ যখন বাংলা শব্দের আগে যুক্ত হবে তখন এই শব্দগুলো হবে বাংলা উপসর্গ। আর যখন এই আ, সু, বি, নি উপসর্গগুলো সংস্কৃত বা তৎসম শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে, তখন এই আ, সু, বি, নি এই 4টি উপসর্গ হবে কি তৎসম উপসর্গ। যেমন সুনজর, আকাশ, নীলাজ, এক্ষেত্রে দেখা যায় যে আ, সু বা নি এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। আবার যদি তীক্ষ্ণ এর আগে সু দেওয়া হয়, তাহলে সেই সু হচ্ছে কি তৎসম উপসর্গ। বা আকাশ, আজীবন, আমরণ, মরণ, জীবন এর আগে যদি আ দেওয়া হয়, তাহলে আ হবে সংস্কৃত বা তৎসম উপসর্গ। কারণ হলো যে মরণ, জীবন এগুলো হচ্ছে, বা কণ্ঠ, আকণ্ঠ এই শব্দগুলো হচ্ছে সংস্কৃত শব্দ। কাজে সংস্কৃত শব্দের আগে আ উপসর্গ যুক্ত হলে এটা হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ। এবার আমরা দেখি যে তৎসম উপসর্গ থেকে শব্দ গঠন। আসলে এই উপসর্গগুলো আমরা জানি নানা অর্থে ব্যবহার হয়। প্রথমে রয়েছে প্র উপসর্গ। প্র উপসর্গ প্রকৃষ্ট অর্থে হচ্ছে প্রভাব, প্রচলন বা প্রস্ফুটিত এরকম। আবার দেখো আছে প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব। এই শব্দগুলো যখন হবে তখন এটা হচ্ছে কি খ্যাতি অর্থে। আবার আধিক্য অর্থে হবে প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার। হ্যাঁ, আবার যদি বলি প্রবেশ বা প্রস্থান, এগুলো হচ্ছে গতি অর্থে। দেখো পরা, আতিশয্য অর্থে হচ্ছে পরাকাষ্ঠা, পরাক্রান্ত। আবার অনেক সময় কিন্তু বিপরীত অর্থ হয় পরা। যেমন জয়, এর আগে যদি আমি পরা দিই তাহলে কি হবে পরাজয়, তখন কিন্তু এটা বিপরীত অর্থে প্রকাশ পেল। বা পরাভব, এটাও বিপরীত অর্থে। অপ, বিপরীত অর্থে কি হয় অপমান, মানের আগে অপ দিলে অপমান, অর্থাৎ বিপরীত অর্থে ব্যবহার হলো অপকার। এরকম নিকৃষ্ট অর্থ হবে, যেমন অপসংস্কৃত বা অপকর্ম, অপসৃষ্টি, অপযশ। স্থানান্তর অর্থে হয় অপসারণ, অপহরণ, অপনোদন ইত্যাদি। বিকৃত অর্থে আবার অনেক সময় হয় অপমৃত্যু। ঠিক আছে? এরপর দেখো সম।
সম্যক রূপে অর্থাৎ উত্তম রূপে, যখন সম্পূর্ণ, সমৃদ্ধ, অনাম কি বলে সমাদর, এগুলো হচ্ছে কি সম্যক রূপে। এছাড়া যদি এরকম হয় যে সমাগত, সম্মুখ, এটা আবার সম্মুখে অর্থে। নি উপসর্গ, এটা যখন নিষ্কলুষ বা নিষ্কাম হয় তখন কিন্তু অভাব অর্থে। আবার দেখো নিবারণ, নির্ণয়, এটা নিশ্চয় অর্থে। নিদারুণ, আতিশয্য অর্থে। বা নিবৃত্তি, বৃত্তি আগে নি দিলে কি হয়, নিবৃত্তি, অর্থাৎ নিষেধ অর্থে হচ্ছে নিবৃত্তি। এবারে দেখো অব। অবও কিন্তু বিভিন্ন অর্থে নতুন নতুন শব্দ গঠন করে, যেমন অবজ্ঞা, অবমাননা, এটা হচ্ছে হীনতা অর্থে। আবার দেখো অবগাহন বা অবগত, এটা কি অর্থ হবে, এটা হচ্ছে সম্যকভাবে। আবার অবতরণ বা অবরোহণ যখন হয় তখন কিন্তু হয় নিম্নগামী, অধোমুখিতা বা নিম্ন অর্থে। আবার যদি বলা হয় অবশেষ বা অবেলা, কি বলে এরা হচ্ছে অবসান, এগুলো হচ্ছে অল্পতা অর্থ, অল্প অর্থে। ঠিক আছে, এবার আমরা দেখি অনু উপসর্গটি কি অর্থে ব্যবহার হয়। দেখো অনু মানে যখন পশ্চাৎ অর্থে ব্যবহার হবে তখন কি সূচনা, এর আগে অনু দিলে অনুসূচনা। আবার অনুচর, এছাড়াও আছে যেমন ধরো অনুজ, আবার অনুগামী, এগুলো হচ্ছে কি পশ্চাৎ অর্থে। এই পশ্চাৎ অর্থে ছাড়া আরো বিভিন্ন অর্থে কিন্তু অনু দিয়ে শব্দ গঠন হয়, যেমন অনুবাদ, অনুরূপ বা অনুকার, এগুলো হচ্ছে সাদৃশ্য অর্থে। আবার দেখো দিন দিন বা পুনঃ পুনঃ অর্থে, যেমন অনুক্ষণ, অনুশীলন বা অনুদিন। অনুকূল, অনুকূল, অনুকম্পা, এই শব্দগুলো হচ্ছে কি সঙ্গে অর্থে। এরপর দেখো নির বা অভাব, নীরব, নিরহংকার বা নিরাশ্রয়, নির্জীব, হ্যাঁ হতে পারে নির্ধন। তো এই শব্দগুলো যখন নির উপসর্গে ঘটিত হয় তখন এগুলো অভাব অর্থ প্রকাশ করে। আবার দেখো নির্ধারণ, নির্ণয়, নির্ভর, এগুলো হচ্ছে কি নিশ্চয় অর্থে। আবার যদি বলা হয় বাহির অর্থে বা বহির্গমন, তখন কি বহির্মুখিতা, এরকম অর্থ হলো নির্বাসন, নির্গত, নিঃসরণ। ঠিক আছে, এবারে দেখো দূর, হ্যাঁ, যেটা মন্দ অর্থে বা খারাপ অর্থে ব্যবহার হয়, যেমন ভাগ্য, এর আগে দূর দিলে কি হয় দুর্ভাগ্য। নাম, এর আগে দিলে কি হচ্ছে দুর্নাম বা দুর্দশা, এগুলো হচ্ছে মন্দ অর্থে বা খারাপ অর্থে। আবার দেখো যেগুলো কষ্ট করে টানতে হয়, লাভ করতে হয়, যেমন দুর্লভ বা দুর্গম, হ্যাঁ, দূর অতিক্রম্য, এগুলো হচ্ছে কষ্টসাধ্য অর্থে। এবারে দেখো বি বিশেষ রূপে, অর্থাৎ এগুলো কিন্তু এই বি উপসর্গ আমরা একটু আগে জানলাম, যেটা বাংলা শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, আবার কি তৎসম উপসর্গ হিসেবে ব্যবহার হয়। এখন আমরা দেখব যেমন বিশুদ্ধ বা বিজ্ঞান, এই যে বিশেষ রূপে ব্যবহার হলো, শুদ্ধ, বিজ্ঞান, এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। কাজে তৎসম শব্দের আগে যখন বি ব্যবহার হয় তখন এটা কি তৎসম উপসর্গ। এরকম আরো আছে, হ্যাঁ, যেমন বিশুষ্ক, বিধৃত, এগুলো হচ্ছে বিশেষ রূপে। আবার অভাব অর্থে যেমন বিবর্ণ বা বিশৃঙ্খল, হ্যাঁ, বিফল, বিনিদ্র, এগুলো হচ্ছে কি অভাব অর্থে। আবার বিচরণ, বিক্ষেপ, বিচরণ করা, এই শব্দগুলো গঠিত হয় গতি অর্থে। আবার বিকার, বিপর্যয়, এগুলো হচ্ছে অপ্রকৃতিস্থ অর্থে। ঠিক আছে, এবার দেখো সু দিয়ে কি কি শব্দ ঘটিত। সু, এটাও কিন্তু খেয়াল করে দেখো বাংলা উপসর্গ আছে, আবার তৎসম উপসর্গ হিসেবেও এই সু উপসর্গটি ব্যবহার হয়। যেমন তৎসম উপসর্গ হিসেবে উত্তম অর্থে ব্যবহার হয়, যেমন সুকণ্ঠ, সুচরিত্র বা সুপ্রিয়, সুকৃতি। আবার আছে সুনীল, এগুলো হচ্ছে উত্তম অর্থে। এই শব্দটা আবার দেখো সহজ অর্থে ব্যবহার হয়, যেমন সুগম, সুসাধ্য, সুলভ। আতিশয্য অর্থে যেমন সুচতুর, সুকঠিন, সুধীর,
সুনিপুণ, সুতীক্ষ্ণ, এগুলো হচ্ছে আতিশয্য অর্থে। এবারে দেখো উঠ, এটা ঊর্ধ্বমুখিতা অর্থে হয়, যেমন উন্নতি, উদ্গ্রীব, উৎক্ষিপ্ত, উত্তোলন, উদ্যম, এই শব্দগুলো কি হয় উৎকৃষ্ট অর্থে বা ঊর্ধ্বমুখিতা অর্থে ব্যবহার হয়। এছাড়া অন্য অর্থেও আরো কি উঠ উপসর্গটি ব্যবহার হয়, যেমন আতিশয্য অর্থে উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক ইত্যাদি। প্রস্তুতি অর্থে ব্যবহার হয়, যেমন উৎপাদন, উচ্চারণ, এগুলো হচ্ছে প্রস্তুতি অর্থে। আবার উচ্ছৃঙ্খল, উৎকট, হ্যাঁ, এটা হচ্ছে অপকর্ষ অর্থে। তোমরা জানো যে উপসর্গ কি যখন নতুন শব্দ গঠন করে অর্থের পরিবর্তন হয় তখন কিন্তু এর অর্থ অনেক সময় সংকুচিত হয় এবং সম্প্রসারণ হয়, যে উদাহরণগুলো তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া আরো কিছু উপসর্গ রয়েছে, যেমন অধি, আধিপত্য অর্থে অধিকার, অধিপতি, অধিবাসী ইত্যাদি। উপরি অর্থে অধিরোহণ, অধিষ্ঠান ইত্যাদি, বা ব্যাপ্তি অর্থে অধিবাস, অধিগত ইত্যাদি। এরপর দেখো পরি অর্থে বা বিশেষ রূপে যেটা হয় পরিপক্ক, পরিবর্তন, পরিপূর্ণ। শেষ অর্থে পরিশেষ, সম্যক রূপে পরীক্ষা, পরিমাণ বা পরিশ্রান্ত। পরিভ্রমণ, পরিমণ্ডল, এই শব্দ দুটি কিভাবে কি অর্থ গঠিত হয়েছে চতুর্দিক অর্থে, অর্থাৎ পরিভ্রমণ, পরিমণ্ডল। তোমাদের কিন্তু পরীক্ষায় প্রায়ই এই প্রশ্নটা আছে যে পরিভ্রমণ শব্দটিতে পরি কি অর্থে ব্যবহার হয়, এটা হচ্ছে চতুর্দিক অর্থে ব্যবহার হয়েছে। এরপর দেখো প্রতি, বা এটা সদৃশ অর্থে, দেখো প্রতিমূর্তি, প্রতিধ্বনি, এটা হচ্ছে সদৃশ অর্থে। আবার যখন বলা হবে প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী, তখন কিন্তু এটা কি অর্থে ব্যবহার হয়েছে বিরোধ অর্থে। আবার প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর, এগুলি কি পুনঃ পুনঃ অর্থে। প্রতিঘাত, প্রতিদান বা প্রত্যুপকার, এটা হচ্ছে অনুরূপ কাজ অর্থে। এবারে দেখো এই উপসর্গটি কি অর্থে কিভাবে শব্দ গঠন করে, যেমন সামীপ্য অর্থে ব্যবহার হয় উপকূল, উপকণ্ঠে। আবার সদৃশ অর্থে হচ্ছে উপদ্বীপ, উপবন। ক্ষুদ্র অর্থে যেমন সাগর, এর আগে উপ দিলে উপসাগর। আবার নেতা, এর আগে উপ দিলে উপনেতা। গ্রহ, এর সঙ্গে উপ দিলে উপগ্রহ। এই উপনেতা, উপসাগর বা উপগ্রহ, এগুলি কি অর্থে ব্যবহার হলো এখানে ব্যবহার হয়েছে কি ক্ষুদ্র অর্থে। আবার বিশেষ অর্থ হয়, যেমন উপভোগ, এখানে উপভোগ, এই ভোগের আগে উপ দিলে যে উপটা তখন বিশেষ অর্থে ব্যবহার হয়। এবার দেখো অভি বা সম্যক অর্থে কি কি শব্দ তৈরি করে, অভিব্যক্তি, অভিজ্ঞ বা অভিভূত, হ্যাঁ, এই শব্দে অভি সম্যক অর্থে ব্যবহার হয়েছে। আবার দেখো অভিযান বা অভিসার, এখানে কিন্তু কি অর্থে অভিযানে কি করে গমন করে, তাহলে এটা গমন অর্থে। আবার অভিমুখ বা অভিবাদন, এখানে কিন্তু সম্মুখ বা দিক অর্থে ব্যবহার হয়েছে। এবারে দেখো অতি, যা আতিশয্য অর্থে ব্যবহার হয়েছে। অতিকায়, অত্যাচার বা এরকম আরো শব্দ রয়েছে, যেমন অতিশয়। অতিক্রম অর্থে অতি মানব, অতি প্রাকৃত। এই উপসর্গটি কিন্তু তৎসম এবং বাংলা উভয় ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন পর্যন্ত অর্থে, যেমন আকণ্ঠ, আমরণ বা আসমুদ্র, এগুলো হচ্ছে পর্যন্ত অর্থে। আবার অল্প বা ঈষৎ অর্থে ব্যবহার হয়, যেমন আরক্তিম বা আরক্ত, আভাস, এখানে ঈষৎ অর্থে ব্যবহার হয়েছে। এরকম আদান, আগমন, এখানে কি বিপরীত অর্থে ব্যবহার হয়। ওপি, এটা একটি সংস্কৃত বা তৎসম উপসর্গ। এই ওপি দিয়ে ব্যাকরণ কিন্তু খুব একটা শব্দ নেই, হ্যাঁ। তারপর আছে ব্যাকরণ একটি সূত্র আছে, যেটা হচ্ছে ওপি নিহিতি। তোমরা জানো ধ্বনির পরিবর্তনের ক্ষেত্রে ব্যাকরণ একটি সূত্র হচ্ছে ওপি নিহিতি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে তৎসম উপসর্গ দিয়ে বিভিন্ন অর্থে শব্দ গঠন এগুলো দেখলে, তো আশা করি বুঝতে পেরেছ
এবারে আমি দেখি যে এখানে যে কয়েকটি প্রশ্ন রয়েছে, আশা করি তোমরা এগুলো উত্তর দিতে পারবে। যেমন দেখো, তৎসম উপসর্গ কয়টি? তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনেছ তৎসম উপসর্গ হচ্ছে কয়টি? 20টি। ঠিক আছে, এবারে দেখো আছে অধি, উপ, অভি কোন ধরনের উপসর্গ? এটাও তোমরা জানো যে অভি, উপ বা অধি এই উপসর্গ হচ্ছে তৎসম উপসর্গ। অভিযান শব্দের অভি উপসর্গ কি অর্থে ব্যবহার হয়েছে? তোমরা একটু আগে জানলে অভিযান শব্দে অভি কি গমন অর্থে ব্যবহার হয়েছে। বিচরণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহার হয়েছে? একটু মনে করে দেখো তো, একটু আগে তোমরা জানলে যে বিচরণ শব্দে বি উপসর্গটি গতি অর্থে ব্যবহার হয়েছে। আশা করি এরকম প্রশ্ন থাকলে তোমরা পারবে। তো আজকের আলোচনাটি আশা করি বুঝতে পেরেছ। আমি তোমাদের একটি ছোট্ট বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এই বাড়ির কাজটি তোমরা বাসায় করে নিও। যে বিভিন্ন অর্থে পরা, অপ, সম, অনু, দূর, উঠ, প্রতি, পরি এই উপসর্গগুলো দিয়ে দুটি করে শব্দ লিখবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, বাড়িতে থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।